একে একে দুই মার খেলি তুই, গামলা ফোকলার পাকা ধানে মই, দুই দুই চার আরো খাবি মার, বেরিয়ে যাবে প্রেমের বাহার। ফোকলা প্লাস গামলা, গামলা প্লাস ফোকলা, যোগ দিলে হায় কিচ্ছা হয়ে যায়। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, ওনলি মস্তি। তো শুনেছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ জানি, সবাই খবর পেয়ে গেছেন। উদম মার খেয়েছে ফোকলা। তো কেন খেয়েছে, কি জন্য খেয়েছে, কাদের কাছে খেয়েছে, সেইটাই আজকে আমি আমার মতো করে অবশ্যই বলবো। তো আমি কোনোটাই যে কথাগুলোই বলবো সেগুলো একেবারে 100% মানে স্টেটমেন্ট নয়, বাট পসিবিলিটিস বলবো। কারণ স্টেটমেন্ট দিতে গেলে কি হয় জানেন তো, তার সপক্ষে আপনাকে প্রমাণ দিতে হয়, না হলে জানেন আইন কানুন অনেক কিছু আজকাল সবাই মুখিয়ে রয়েছে। তো আপনারা নিশ্চয়ই চাইবেন না যে আমি সেরকম কোনো ঝামেলায় পড়ি। আমি শুধু আপনাদের বলবো, আর আপনারা নিজেদের বিচার বুদ্ধি দিয়ে বিচার করবেন যে আমি যেটা বললাম সেটা সত্যি কি সত্যি না। তো অবশ্যই খবর তো উঠতে উঠতে এসছে, বিভিন্ন রকমভাবে আসতেই পারে। হ্যাঁ, তো যেমন ওপেন সূত্র এখন আমাদের আছে, গোপন সূত্র তো থাকেই, বাট আমি আবার ওপেন সূত্রটাতে বেশি সেটাকে নিয়ে বলতে ভালোবাসি। কারণ যেহেতু একটা পাবলিক কমেন্ট, সেই কমেন্টটা যে করেছে সে নিশ্চয়ই সেরকম কিছু দেখেছে, তো সেটা আমি আমার ভিডিওতে বলতেই পারি, তাতে আমাকে কোনো রকমভাবে আইনি সমস্যায় পড়তে হবে না। তো সেই জন্য আমি ওপেন সূত্রের মাধ্যমে কিছু কথা দিয়েই আপনাদেরকে বলবো। তো তবে আজকে সবার আগে সন্দীপকে কিছু কথা বলে নিই। সন্দীপের তো সব ভিডিওই দেখি, সব ভিডিও দেখলাম। তো সন্দীপের বাড়ির রংটা ভীষণ সুন্দর হচ্ছে। এসমশাই একটু রং চঙে পছন্দ করেন। আমি একটাই কথা বলবো যে অবশ্যই তুমি নিজের পছন্দের মতোই করো, দর্শকদের মতামতেরও দাম দিও, কিন্তু করো সেটাই যেটা বাবা মা চাইছে সেটাই। ওনাদের যদি ভালো লাগে একটু রং চং হবে, তাহলে সেরকমভাবেই করো। কারণ ওনাদের জন্যই তো সমস্ত কিছু, তাই না? সত্যি কথা বলতে একটা বাড়ির রং তো আর মানুষের লাইফ টাইম চলে না, এটা তো লাইফ টাইম চলে না, সারা জীবন তো আর চলবে না। তো আজকে আবার তোমার মঙ্গলবার ছিল, বজরংবলীর পুজো ছিল। তো বজরংবলীর পুজো তুমি দিয়েছিলে, দেখেছিলাম যে তাতে জবা ফুল দিয়েছিলে। তো যাই হোক, তুমি বাতকুল্লায় যখনই যাবে তখনই গিয়ে বজরংবলীর জন্য একটা অরেঞ্জ কালারের সিঁদুর পাওয়া যায়, সেই সিঁদুরটা আমি তোমাকে পরাতে দেখিনি। ওই সিঁদুরের ফোঁটা কিন্তু একটা দিও, মানে তেল দিও, তার মধ্যে সিঁদুর দিয়ে, যেরকম অরেঞ্জ কালারের একটা সিঁদুর ফোঁটা হয়, ওটা ওনাকে দিও। দেখলাম শুনলাম সলিড কেস খেয়েছো, সলিড কেস খেয়েছো। কোথায়? যখন কলকাতায় এসেছিলে তখন গাড়ি নিয়ে এসে কেস খেয়েছো। তো পেমেন্ট করা হয়ে গেছে, কিন্তু তার সত্ত্বেও চালানটা মনে হয় আসেনি, বা আবার তোমার কাছে সেরকমভাবে নোটিশ এসছে যে টাকাটা মানে ফাইনটা দিতে হবে। তো সেটা দেওয়ার জন্য কৃষ্ণনগর যেতে হবে। তো যাই হোক, কৃষ্ণনগর গিয়ে দেখলাম সেটা তো করে এসছো। তো আজকে সন্দীপ যখন আসলো কৃষ্ণনগর থেকে ফিরে, তারপরেই কৃষাণু সাংঘাতিক অভিযোগ, ঠাম্মি তাড়া দেয় খেতে খেতে। যেদিকে নাকি, যেখানে নাকি সকালবেলা স্কুলে যাওয়ার সময় সবাই আমরা দেখলাম যে ঠাম্মি পিছন পিছন ঘুরে ঘুরে থালা নিয়ে খাইয়ে দিচ্ছে, আজকে কৃষাণু মিত্র বাবা আসলে বাবাকে বলছে ঠাম্মি না তাড়ায় দেয় খেতে খেতে। তো কৃষাণু মিত্র যতই হোক চোপার ছেলে, তো একটুখানি চোপার এই জিনিসগুলো আছে, একটু পান থেকে চুন কষে কৃষাণু মিত্র একটুখানি রেগে যায়, একটু রেগে যায়, তখন এরকম বলে। তো ঠাম্মির ওপর হয়তো একটু অভিমান কোনো কারণে হয়েছে, ঠাম্মি কাজ করছিল, করতে করতে হয়তো কিছু বলেছে, কৃষাণু মিত্রও সেটা বলে দিল যে ঠাম্মি আমাকে খেতে খেতে তাড়ায় দেয়। তো ভেরি ব্যাড শিলা দেবী, ভেরি ব্যাড। আজকে পুজোর সময় তোমার একটা জিনিস দেখলাম, যেটা তুমি জানো না, অজান্তেই করেছো, কিন্তু এই জিনিসটা আর করো না। সেটা হচ্ছে, যখন তুমি মালা গাঁথছিলে, মালার জন্য সুতোটা দাঁত দিয়ে ছিঁড়ে তারপর তুমি মালাটা গাঁথলে, ওটা করবে না। আঙুল দিয়ে কেটে ছিঁড়ে নেবে, একটু আঙুলে পেঁচিয়ে নেবে, ছিঁড়ে যাবে, কোনো চাপ নেই তাতে। দাঁত দিয়ে কেটে করবে না, কারণ দাঁত দিয়ে আমরা খাই, বুঝতেই পারছো নিশ্চয়ই। তো যাই হোক, বাট খুবই ভক্তি ভরে মানে মন থেকে যে পুজোটা করছিলে সেটা দেখে বোঝা যাচ্ছিল, সেটা বোঝা যায়। আমি তাই ভাবছি দর্শক বন্ধুরা, একদিকে আজকেই দেখলাম যে এই ক্যাতাকুরানি বলছে যে সে শুধুমাত্র সাবু খাবে বলে উপোস করতো, আর সেখানেই সন্দীপকে দেখছি কত ভক্তি ভরে পুজো দিচ্ছে। মানে দুজনের মধ্যে কতটা ডিফারেন্স, বুঝতে পারলেন? তো যাই হোক, শেষমেশ ওদের আবার দেখলাম যে আরও অনেক ওই সর্ষে ঝাড়া হচ্ছে, আবারও সমস্ত কিছু বেছানো হয়েছে, সেগুলো করবে। তো মানে চিন্তা করে দেখুন, সকালবেলা উঠে সব কাজ সেরেছে, কৃষ্ণনগর গেছে, সেখানে কাজ সেরেছে, আবার বাড়িতে এসে
পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে আবারও কাজে লাগবে। তাও কিছু মানুষ আছে যারা দেখতে পায় না যে সন্দীপ কাজ করছে, দেখতে পায় না, তাও তাদেরকে খিল্লি করে। অনেক মানুষ আছে মানে নিজেদের যে শিক্ষার কতটা বহর সেটা মানুষকে বোঝানোর চেষ্টা করে, যে নাকি লিগাল কথাটা উচ্চারণ করতে পারে না, লিগেল বলে, লিগেল, ইললিগেল, লিগেল, এই সুপার বদ্দি। সে আজকে সন্দীপের ওই প্রসেশন যাচ্ছিল যে সেটাকে সন্দীপ পজিশন বলেছে, সেটাকে নিয়ে খিল্লি করলো দেখলাম, যে কিনা লিগাল ওয়ার্ডটা ঠিকমতো বলতে পারে না, এটাকে লিগাল না বলে লিগেল বলে কোনো কথাই নেই। লিগেল উচ্চারণ করলে তার বানানটাই চেঞ্জ হয়ে যাবে। এই চোপার বদদি আর ছদ্দি দুজনেই, ছদ্দি তো ফ্ল্যাটকে ফ্ল্যাট বলতে পারে না, বলে ফ্ল্যাট, ব্ল্যাক, তারপর হচ্ছে গিয়ে ট্র্যাককে বলে ট্রাক, সে কিন্তু এমএ। আর বদ্দির তো একটা একাডেমিক কোয়ালিফিকেশান আমরা এখনও জানি না, কিন্তু তার এই লিগেল, তারপর আরও অনেক ওয়ার্ড আছে, আপনারা প্লিজ একটু মনে করিয়ে দেবেন তো, আমার মনে পড়ছে না এই মুহূর্তে। প্রতিটা ওয়ার্ড উচ্চারণ উনি ঠিকমতো করতে পারেন না। সে সন্দীপকে 8 পাস বলে খিল্লি করছে, করে ওরই প্রসেশনটাকে ঠিকমতো বলতে পারে না বলে পজিশন বলে সেটাকে নিয়ে খিল্লি করছে। ভাবতে পারেন কত বড় মানে ভণ্ড এরা। রেডি 1 2 3 4 5 6 7 8 9 10 কিন্তু এই বদদি বা ছদদি কাউকেই দেখলাম না এই যে 3 দিনের পর 3 ক্লিপ, সেদিন বললো ক্লিপ, তারপর আরও অনেক ভুল, প্রচুর ভুল। প্রমোশনকে প্রমোশন বলতে পারে না, বলে প্রমোশন। তারপর পোস্তকে পোস্ত না বলে বলছে প্রস্ত। এইগুলো তাকে ধরিয়ে দেবে না, আরও প্রচুর। প্রোডাক্টকে বলে প্রোডাক্ট, আরও অনেক কিছু আছে। যদি সন্দীপকে 8 পাস বলে খিল্লি করে ওরই একটা ওয়ার্ডকে ভুল ধরিয়ে দেওয়া হয়, তাহলে ক্ষমতা হয় না কেন যে চোপাকে বলা যে চোপা তুমি ভুল বলেছ, ওটা ক্লিপ নয়, ওটা ক্লিপ হবে। তুমি দিনের পর দিন ভুল উচ্চারণ করো, সেগুলো ধরে দেওয়ার ক্ষমতা নেই, কারণ তাহলে তো দালালি করবে কি করে? দালালরা কখনো বলতে পারে যার হয়ে দালালি করছে যে কিনা মনিব, তাকে তার ভুল কখনো ধরিয়ে দিতে পারে না। এরা হচ্ছে পিওর দালাল, একেবারে শুদ্ধ অথেন্টিক দালাল। তো যাই হোক, ভিডিওর মধ্যে এখন সন্দীপের ওই বিষয়টা নিয়ে কথা বলবো। সন্দীপের ভিডিওর যেখানে হচ্ছে গিয়ে লাইভ হয়েছিল, তার আগে লাইভের যখন আয়োজন হচ্ছিল তাতেই কামাল করেছে আমাদের কৃষাণু। তো কামাল তো আরও করছিল, সন্দীপ দেখলাম গান গাইছিল, ঠিক আছে না, দেখে যারা, তো সেটা নিয়ে সবচেয়ে শেষে কথা বলবো। সন্দীপ 2 বার গান গেয়েছে, একবার ঘরের মধ্যেই গান গেয়েছে, একবার আবার ওই সর্ষে ঝাড়তেও আবার গাইছিল কৃষাণুর সাথে। তো সেখানে একটা জিনিস দেখছিলাম, প্রথমত কৃষাণু মানে সন্দীপ যেটা বললো যে এত সর্ষে ঝাড়লাম, তার মধ্যে মাঝখানে থেকে পেলাম মাত্র 1 কিলো সর্ষে। আমি তাই ভাবছি সত্যি কি কষ্ট বলুন, যে ওরা তো মানে চাষ যারা করে তারা কিছুই পায় না। তো সেখানে দেখছিলাম মেসোমশাই কৃষাণুকে নিয়ে কোলে নিয়ে বেশ নাচছিলেন। তো একটা জিনিস আপনারা হয়তো লক্ষ্য করেছেন, আমি কিন্তু লক্ষ্য করেছি, আপনারা কতটা করেছেন জানি না, যে এখন কিন্তু মানে শিলাদেবী বলুন বা মেসোমশাই বলুন, তাও কিন্তু মানে কথা বলার সময় মানে অতটাও চিন্তা করে না, যা বলে মনের কথা বলে দেয়। একটা সময় দেখতাম যে কোনো কথা বলতে গেলেই আগেই এই টিনের দিকে ওরা তাকিয়ে থাকতো যে কি বলবো কি না বলবো। অনেক ভিডিও আছে, যে ভিডিওগুলোতে টিন তার শাশুড়িকে পাশাপাশি বসিয়ে ভিডিও করেছে। আপনারা ভালো করে বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝে যাবেন যে ওরা চিন্তা করতো যেটা বলবো টিন আবার সেটা কেটে বাদ দিয়ে দেবে, কিছু ভুল বলে ফেললাম নাকি, এইগুলো টিনের দিকে তাকিয়ে থাকতো, তারপর কথা বলতো। এখন কিন্তু সেই মানুষগুলোকে আমি দেখি যে তাদের মনে যেরকম হচ্ছে, তারা যা ফিল করছে সেগুলো কিন্তু বলে। সেই বাধ্যবাধকতাটা বা সেই ভয়টা বা অপমান হওয়ার ভয়, যেটা কিনা অন ক্যামেরা 1000 বার টিন ওর শাশুড়িকে তো 1000 বার মুখে তর্ক করে দিয়েছে, শ্বশুরমশাইয়েরও মুখে তর্ক করেছে শ্বশুরমশাইকে, এই দেখো এরকমভাবে বসে রয়েছে। আমি তো সব দেখিয়ে দিয়েছিলাম পুরো, যে অন ক্যামেরা শ্বশুরমশাইকে বলছে যে এখান থেকে সরে বসতে পারছো না, দুয়ারের মধ্যে বসে রয়েছো, এরকমভাবে অন ক্যামেরা অপমান অনেকবার করেছে। সেই ভয়টা এখন আর ওনাদের মধ্যে নেই, সেই জন্য যেটুকু যা করে এখনও ওনারা চুপচাপই থাকে। তবে 200K পূর্ণ হয়েছে, আমি বারবারই লাইভেও চাইছিলাম যে শিলাদেবী কিছু একটু বলুন, তো উনি ভিডিওর মধ্যেই বলে দিয়েছিলেন যে খুব খুশি, আমি খুব খুশি, কিন্তু লাইভে শুনলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক,
লাইভটা তো আমরা সবাই দেখেছি, লাইভের শেষের দিকে আমি গিয়ে ছিলামও, আমরা সবাই মিলে ওকে কনগ্রাচুলেট করছিলাম, ওদের ওই মুহূর্তটাকে উপভোগ করছিলাম। তো যাই হোক, তারপর চলে আসি এবার কৃষাণুর কথায়। কৃষাণু বউ যখন ঢুকছে, কৃষাণু বউকে বলছে ঢুকতে দেবো না, তুমি বিয়ে কেন করছো না? তো বউ বলছে কেন, বিয়ে করতেই হবে? বলছে হ্যাঁ, তুমি যদি বিয়ে না করো তাহলে তোমায় ঘুরতে নিয়ে যাব না। মানে ও এইটুকুও বুঝে গেছে যে বউকে ঘুরতে নিয়ে যেতে হয়। ভাবুন, চিন্তা করে দেখুন। হ্যাঁ, তো জেনেছে কোথা থেকে? ছোটবেলা থেকে দেখেছে ওর বাবা ওর মাকে নিয়ে গেছে। হ্যাঁ, ওই যে ছোটবেলা থেকে ঠাম্মির কাছে থাকতো, ঠাম্মিকেই ঘিরে ওর জগৎ। কেন? কারণ তখন মা বাবা বেরোতো, শুনতো যে বিয়ে করলে বউ হলে ওরকম যেতে হয়, বাবা মাকে একসাথে যেতে হয়, ঘুরতে যেতে হয়, বাবা মাকে কাজে যেতে হয়, একসাথে বেরোতে হয়। এগুলো ছোটবেলা থেকে দেখেছে, তবেই না ও মানে বললো এই কথাটা। না হলে হুট করে ওর মাথায় আসলো কি করে যে তুমি যদি বিয়ে না করো তাহলে কিন্তু তোমাকে ঘুরতে নিয়ে যাব না। কারণ ও জানে বিয়ে করলে ঘুরতে নিয়ে যেতে হয়। ওর বাবাকে দিনের পর দিন দেখেছে যে ঘুরতে নিয়ে গেছে, বাট যাকে নিয়ে গেছে সেই অস্বীকার করেছে। সেই এমনভাবে মানুষকে বুঝিয়েছে যে পাঁচটা বছর তার উপর শুধুমাত্র অত্যাচার হয়েছে, তার জীবনে কোনো আনন্দময় মানে মুহূর্ত ছিল না। আর থাকবে কি করে? আমি তো দেখিয়ে দিয়েছিলাম বিয়ের আগের থেকে সম্পর্ক, ছবি আপনাদের দেখিয়ে দিয়েছি না, এই ফোকলার ছবি ওরই ভিডিওর মধ্যে। তাহলে বুঝুন, সব কিছু প্রি প্ল্যান হবে সেই ধামাকা, যেটা কিনা আজকে সন্দীপ আমাদের মানে একটু কিছু বলেছে, বাদ বাকিটা আমি বলবো। তো সন্দীপ যেটা বললো, দেখে যারা, এই গানটা আমি আগেও বলেছিলাম যে এই ফোকলা তুই দম দেখাতে আসছিস, কিসমে কিতনা হে দাম, তোর কিন্তু আলুর দম হয়ে যাবে। তো আমি তো বললাম মুখ থেকে আমার কথা বেরোবে না, আর সেটা টক করে গিয়ে যাকে বলবো তার গায়ে লেগে যাবে। কি আমি ভীষণ সেই জন্য ভয় থাকি। যেদিন বললাম তার পরের দিনই ফোকলা মনে হয় মার খেয়ে গেছে, গণপ্যাদানি খেয়েছে। তার কারণ কি? কেন খেয়েছে? কারা মেরেছে? কারণ হচ্ছে গিয়ে ঋণ বা কর্জা, ঋণ নিয়েছিল, সেই ঋণ চোকাতে পারেনি সময় মতো, সেই জন্যই খেয়েছে প্যাদানি। তো একটা কথা আপনারা চিন্তা করে দেখুন, একটা কথা ওঠে, এই যে যখন টিন গাড়ি কিনবে নিয়ে কথা উঠেছিল, আমরা কিন্তু শুনেছিলাম টাকাটা ও ফোকলাকে দিয়েছিল যাতে কিনা আর কি ফোকলা বলেছিল যে আমি ভালো জায়গা থেকে ভালো কম দামে আরও গাড়ি কিনে নিতে পারবো। সেই টাকাগুলো নাকি হেরে গেছিল। তারপর সেটা নিয়ে হয় অশান্তি, হয় লাইফার সাথে, অশুভ শক্তির সাথে। সেই সময় ও কোথা থেকে হুট করে একটা মোটা টাকা অ্যামাউন্ট, মানে ধরুন 5 লাখ যদি নিয়ে থাকে, তার মধ্যে 1-1.5 লাখ টাকা আবার ফেরত দিয়েছিল। তাহলে চিন্তা করে দেখুন, 1-1.5 লাখ টাকা দুম করে মানুষ কোথা থেকে জোগাড় করতে পারে? হয়তো খুব হাই পার্সেন্টেজে সুদের টাকাটা ও কোনো জায়গা থেকে উঠিয়েছিল। তো সুদ মানে যারা সুদ দেয় হাই পার্সেন্টেজে টাকা, তাদের ফেলে রাখো, কিন্তু সুদটা কিন্তু তোমাকে টাইম টু টাইম দিতে হবে। এদিকে যার মাসে 9,000 টাকা ইনকাম, সে কি করে সুদ দেবে আর কি করে চালাবে? তো সুদ হয়তো দিতে পারেনি 2-3 মাস, হয়তো 1-2 মাস হয়তো ফেল করেছে, সেই জন্যই খেয়েছে কোনো পিটুনি। তো বলি, এই ফোকলা কিরে, তোর দাঁতগুলো আছে? মানে একটা তো ছিলই না, আর কটা আছে? তো এই হচ্ছে আসল বিষয়, যে মার খেয়েছে, এটা একেবারে সত্যি, গণপিটুনি খেয়েছে। ফোকলা মার খেয়েছে, জনসমক্ষে মার খেয়েছে, গণধুলাই খেয়েছে। আর খেয়েছে কেন? এই মানে ঋণ শোধ করতে পারেনি, ছ্যাঁচড়ামি, তারপর এটাকে কি বলে, 420 গিরি করা, মানুষের কাছ থেকে ধার নিয়ে সেই ধার শোধ না করা, সেই জন্য মার খেয়েছে। তো এটা আমার ধারণা হলো। এর পেছনে আরও অনেক গল্প থাকতেও পারে, যেটুকু ওপেন সূত্রের মাধ্যমে জানলাম সেটুকুই আপনাদের বললাম। বাদবাকি আরও যখন যা হাতে গরম খবর পাবো, অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব, ঠিক আছে? তো আজকের ভিডিওর গানটা সেই জন্যই করেছিলাম যে 1-1 2 মার খেয়েছিস তুই। তো সন্দীপ যখন গানটা গাইছিল দেখে যারা, তখন বলছিল যে আমার কাছে খবর আসলো, এবার তোমরা 2-2 ছাড় করে নাও, সেই জন্যই গানটা গাইলাম, 1-1 2 মার খেয়েছিস তুই। বুঝতে পেরেছেন? আশা করি পুরো ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। সন্দীপের এই যে 2 লাখ সাবস্ক্রাইবার হয়েছে, তাতে তো প্রচুর মানুষের একেবারে ফেটে চৌচির হয়ে গেছে।
তার মধ্যে একেবারে প্রথম সারিতে কে আছে? অবশ্যই টিনের পরেই আছে টিনের প্রধান দালাল, সব দালালদের মধ্যে সেরা যে দালাল, হ্যাঁ, সেই ছদ্দি দালাল। তো সে আজকে বলছে যে কনগ্রাচুলেশনস, আর কথা তো বলে এখন সম্পূর্ণ আমার মতো করে, আমি যেরকম করে কথা বলি সেরকম করে কথা বলে আজকাল সবসময়। যদি প্রমাণ চান তো প্রমাণ দেখে নেবেন যে আমার লাইভগুলোতে দুদিন ধরে আমরা আলোচনা করছি যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে আমরা লাইভ করবো একটা, সেটা একেবারে বেশ ভালো করে গিলেছে আর সেখানে দেখে বুঝেছে যে মানুষ প্যারানর্মাল অ্যাক্টিভিটি পছন্দ করে, সেগুলো সম্পর্কে কথা বলতে, গল্প শুনতে পছন্দ করে। অমনি নিজের ব্লগিং চ্যানেলে নিজের একটা প্যারানর্মাল কোনো মনে হয় অ্যাক্টিভিটির সাথে কোনো গল্প বানিয়ে ছেড়ে দিয়েছে। আমি টাইটেল থাম্বনেলটাই দেখেছি, আমি ভিডিওটা পুরো দেখিনি, তো তাতেই বুঝলাম ও লিখেইছে যে আমি একটা নিজের অভিজ্ঞতা শেয়ার করছি। তো তার মানে বুঝছেন যে আমার ভিডিওগুলো, আমার লাইভগুলো কীরকম বসে বসে গেলে আমার স্টাইল, আমার কায়দা, আমার আদব কায়দা সমস্ত কিছু গিলে গিলে আমার মতো করে কথা বলার চেষ্টা করে। তো যাই হোক, সেখানেই বুঝলাম যে ভালো করেই বুঝে গেছে যে লোকে পছন্দ করে। তো সেখানে ও বলছে কি যে এই যে তোমার 2 লাখ হলো, তুমি কি ভাবছো যে তোমার কঠোর পরিশ্রমের জন্য হলো? না 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 না, ওই যে 17 তারিখ রাত্রে যে ঘটনাটা ঘটেছিল তারপর থেকেই তোমার চ্যানেল হঠাৎ করে গ্রো করলো। তো এটা তো স্বাভাবিক কথা, এই তো তুই নিজেই দেখ না, ও যে এই যে ঘোরামুখির ব্যাপারটা, ঘোরামুখি নিজেই দেখুক না কেন, যখন দিনের পর দিন এই কণিকাদের নিয়ে ভিডিও করতো, কত ভিউজ হতো 5,000, 7,000, বাচ্চা সবচেয়ে বেশি হায়েস্ট হলে 10,000 হতো। তখন দৈনিক 10,000 হতো না, খুব বেশি হলে 5,000 ভিউজ হতো কি 7,000 ভিউজ হতো। তারপরেই যখন হঠাৎ করে মন্দির আর পায়ের তলায় গিয়ে পড়লো, সেখান থেকে ভিউজ কোথায় গিয়ে দাঁড়ালো, তাই না? আর সাবস্ক্রাইবারও 12,000 থেকে হঠাৎ করে জাম্প দিয়ে 30,000-এ গেল, আর 30,000-এই বসে রইল। 12,000 থেকে জাম্প করে মনে হয় 17,000, 27,000-এ গেছিল, 27,000 থেকে তারপর আটকে গেছিল। তারপর আস্তে আস্তে সেই 27,000 থেকে 30,000 অবধি যেতে ওর অনেক টাইম লেগে গেছে। তো এটা তো স্বাভাবিক কথা, যে কোনো জায়গায় যখন কন্ট্রোভার্সি কোনো থাকে তার মধ্যে যারা ডাইরেক্টলি ইনভলভ থাকে তাদের তো ভিউজ এমনিতেই বাড়বে। তো ওর ডাইরেক্টলি ওখানে ইনভলভ ছিল, সেই জন্য মন্দিরের ভেতরকার খবর সবাইকে বলতো, তো ওর তো সেরকমভাবে ভিউজ হতোই। তো এখানে সন্দীপদের ক্ষেত্রে কি হয়েছে, সন্দীপদের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো হয়েছে। এই যে বলছিল যে ওদের দুজনের এই কেসটা আসেনি তখন ঊর্ধ্বে 70,000 হতো। তো তারপর যখন এই অশান্তিটা হলো তখন মানে অবভিয়াসলি দুজনের যে দর্শকরা আছে তারা ভাগাভাগি হয়ে গেছে। কিছু মানুষ সন্দীপের কথায় এগ্রি করেছে, কিছু মানুষ এই টিনের কথায় এগ্রি করেছে। সন্দীপের কথায় যারা এগ্রি করেছে তারাও কিন্তু টিনকে উঁকি মেরে দেখে। তাই কেন? কারণ ওর অধঃপতনটা দেখার জন্য, ওর মধ্যে কতটা অধঃপতন এসছে সেটা দেখার জন্য। কারণ সন্দীপ যেরকম ছিল সেরকমই আছে, সন্দীপ যেরকম ছিল ওদের কথা অনুযায়ী যেরকম ছিল সেরকমই রয়েছে, কিন্তু ওর মধ্যে তো কোনো পরিবর্তন আসেনি। ওর সাথে যা ঘটেছে সেটা বলেছে, এবার সেটা কিছু মানুষের কাছে বিশ্বাসযোগ্য লেগেছে, কিছু মানুষের কাছে বিশ্বাসযোগ্য লাগেনি, ডিফারেন্সটা এখানেই। কিন্তু টিনের ক্ষেত্রে কি হয়েছে, টিনের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মানুষই বেশিরভাগ প্রথম দিকে যেটা হয়েছে তারা ওকে এত বছর এরকমভাবে দেখে এখন আবার অন্যরকম ও যা যা বলছে সেই কথাগুলো শোনার জন্য লোকে ভিড় করেছে। তো দর্শক ভাগাভাগি হয়ে গেছে, তাই তো। তো আগে যেরকম ভিউজ হতো টিনের, এখন কি হয় না। লোকে যখন বুঝে গেছে যে ও মিথ্যে কথা বলছে তখন কিন্তু মানে আপনি কিছু মানুষ আবার ফিরে চলে গেছে, যারা ওকে আর দেখে না। আর যারা দেখে তারা শুধুমাত্র ওর অধঃপতন দেখতে যায়, যে আর কতটা নিচে নামলো। আজকের ভিডিওতে দেখি কতটা নিচে নামলো। আর কিছু মানুষ আছে যারা ওর মুখে শুধুমাত্র দেখতে চায় যে ওর ছেলের কথা মনে পড়লো কি মনে পড়লো না, এই আশায় রোজ তারা ওর ভিডিও দেখে। তো যদি সত্যি 17 তারিখের রাত্রের ঘটনার জন্যই সন্দীপের জীবনে যা উন্নতি হওয়ার হয়েছে, তাহলে সেই উন্নতিটা টিনের হলো না কেন? ওর তো তাহলে অ্যাটলিস্ট খুব কম হলেও 1 লাখ এতদিনে হয়ে যাওয়ার কথা, তাই না? এতদিনে হয়ে যাওয়ার কথা, কারণ হুশ করে একটা পিক পেয়ে গেছিল। প্রত্যেকটা মানুষ ওর ভিডিও কমিউনিটিতে শেয়ার করেছিল, সবাই তখন যখন বোঝা যাচ্ছিল না। এখন শুধুমাত্র কন্ট্রোভার্সির ছোঁয়া যেখানে দেয় সেগুলোতেই ভিউজ হয়, তাছাড়া ভিউজ হতে চায় না, একদম হতে চায় না। কারণ মানুষ বুঝে গেছে
বাট সন্দীপের বাড়ির ঘরে এখন যারা ভিউজ দিচ্ছে তারা জেনুইন, তারা সন্দীপ পজিটিভ ভিডিও দেবে সেটা দেখতেই আসে, ওকে, ওর বাচ্চাকে, ওর ফ্যামিলিকে দেখতে আসে। তো সেক্ষেত্রে আহারে কি কষ্ট, এদের কি কষ্ট। এই যে বলেছিল বড় মুখ করে, কেন রে কেন, হ্যাঁ আমার এই মুখটা না দেখালে তোর বাড়িতে টাইলস বসছে না, তো টাইলস তো বসে গেল, উল্টে ঊর্ধ্বে 2 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেল, আরও অনেক নতুন নতুন মাইলস্টোন ও পার করে গেল, তাই না? তো এই যে তাই জন্য ওর যে দালালগুলো তাদের তো প্রচণ্ড জ্বালা হবেই হবে, জ্বলে পুড়ে যাচ্ছে ওরা, সেই জন্যই এরকমভাবে চাইছে সন্দীপের অ্যাচিভমেন্টটাকে ছোট করে মানুষের কাছে দিতে। কিন্তু সেটি তো হচ্ছে নি। আমরা যারা আছি, যারা সত্যি ওর স্ট্রাগলটা দেখেছি, তারা অবশ্যই দর্শকদের সামনে সেই জিনিসটা তুলে ধরবো। আর বাদ বাকিটা তো দর্শকদের ঊর্ধ্বে কেউ নেই, তারা সব জানে। পাবলিক যে হ্যাঁ না, পাবলিক হ্যাঁ ইয়ে সব জানতি হ্যাঁ। তো যাই হোক, এই ঘোড়ামুখী হি বলছে যে এই যে তুমি বলছো যে দর্শকরাই সব, দর্শকদের জন্যই সব কিছু হয়েছে, তুমি ভুলে গেছো তোমার দিদির কথা, তুমি ভুলে গেছো তোমার এক্স ওয়াইফের কথা, ওদের জন্যই কিনা তুমি আজকে মানে 200K পার করতে পেরেছো, তাই না? তো যদি সত্যি সন্দীপের সাথে সন্দীপের দিদির অশান্তিটা যদি সন্দীপের লাভের কারণ হয়, তাহলে সেক্ষেত্রে ওর দিদির লাভের কারণ হয়নি। তো ওর দিদি কবে কোন দিন সন্দীপকে কোনোভাবে থ্যাংক ইউ জানিয়েছে? জিনিসটা তো পারস্পরিক। আজকে এই জানে না, এই ঘোড়ামুখী জানেই না, সে বলেছে ও জানেই না যে ওদের আগের সম্পর্ক কি ছিল। একজন আছেন যে কিনা এই রুমালির একেবারে একনিষ্ঠ চামচা না, রুমালির গামছা, সে বলছে যে তুমি তো জানোই না যে ওদের মধ্যে সম্পর্ক শুধরেছেই এই ভাইয়ের বিয়ের উপলক্ষে। তো আমার পক্ষে তো জানা সম্ভব নয়, আমার পক্ষে তো ভিডিওর মধ্যে যেটা আছে সেটাই জানা সম্ভব। আপনি ওদের ফ্যামিলির লোক, ফ্যামিলির ভেতরকার খবর তো আপনি দেবেন, তাই না? সেই জন্যই তাহলে যেগুলো ভিডিওতে দেখা যায়নি, ওদের সম্পর্ক বিয়ের আগে কিরকম সেটা জানা যায়নি, সেটা আমরা কি করে ধরে নেব, তাই না? আমরা দেখেছি কবে থেকে, ওর ভাইয়ের বিয়ের সময় থেকেই দেখেছি যে সম্পর্ক কত ভালো। একটা দিদি ভাইয়ের বিয়ের জন্য কি সুন্দর শপিং করছে, সম্পর্ক ভালো না হলে সেটা হয়? ভাইকে নিজে গিয়ে দেখে বিয়ে দিচ্ছে, ওর সাথে থাকছে, পরের দিন সকালবেলা গাড়ি করে বউ নিয়ে ফিরছে। তাহলে যদি সম্পর্ক এতই খারাপ হয়, তাহলে বলতে হবে যে এই রুমালি সম্পর্কটা ঠিক করলো কি জন্য? যাতে দেখলো এই তো একটা ভালো কন্টেন্ট, এই বাতকুল্লায় যে অজপাড়াগাঁয়ের যে গেঁয়ো ভূতগুলো আছে, সেই গেঁয়ো ভূতগুলো তো কিছু বোঝে না, এই ভূতগুলোকে আমি সুন্দর করে রং চং মাখিয়ে আমার চ্যানেলে বিক্রি করি। এই যে দেখলাম একটা ছোট্ট একটা ছোট্ট মেয়ে আছে, সেই ছোট্ট মেয়েটাকে যদি আমার এই রামু কাকা ভাইয়ের সাথে দুজনকে যদি বেচতে পারি, তাহলে আমার একেবারে কেল্লাফতে, সেই কেল্লাফতে করেই তো আজকে অত বড় একটা বিল্ডিং কি যেন বলে, বাংলো বাড়ি কিনেছে, BMW করেছে। কিভাবে করেছে না, দিনের পর দিন এদের ভিডিওগুলো পাবলিশ করেছে মাসে 10,000 টাকা দিয়ে, মাসে 10,000 টাকা, যেখানে কিনা এক মাসে লক্ষাধিক টাকা ইনকাম করেছে, আর ওদের দিয়েছে মাত্র 10,000 টাকা। তাহলে ওর দিদি কি থ্যাংক ইউ বলেছিল? একবারও বলেছে? তাহলে এবার টিনের কথা বলি। টিন তো এই সন্দীপের বাড়িতে থেকেই নিজের গ্রাম্য জীবন দেখি আর কি বড় হলো। তাহলে ও যখন অন্য জায়গায় গিয়ে নতুন চ্যানেল করলো, 50K দুম করে পার করে নিল, তখন কি বলেছে যে ভাগ্যিস আমি এই ফোকলার সাথে জড়িয়ে পড়েছিলাম? আর এখন না বারবার করে কোনোভাবেই এটাকে শুধুমাত্র মানে ডিজিটাল করিস না, বলিস না, কারণ তোদের কাছেই কিন্তু শোনা হয়েছে যে লিভিনে আছে। তুই কি ভাবছিস সেই ভিডিও যদি তুই প্রাইভেট করে দিস, সেটা তোর প্রাইভেট রয়েছে আর কারোর কাছে নেই? এটা তাহলে সম্পূর্ণ ভুল ধারণা, সবার কাছে রয়েছে। ভিডিও পাবলিক প্রাইভেট করে দিলে কিচ্ছু যায় আসে না, যেগুলো দরকার মানুষের সবার কাছে আছে। তুই তোর চ্যানেলের মধ্যে ওর মানে বন্ধুর তার ইন্টারভিউ চালিয়েছিস, ওর বক্তব্যগুলো তুই শুনিয়েছিস, সেখানে ও বলছে যে কথাগুলো বলেছে যে বাপের বাড়িতে যেতে দেবো না, তারপর হচ্ছে গিয়ে কত টাকা ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে, তারপর একসাথে ওরা লিভ ইন করছে, এই সমস্তগুলো বলেছে আজকে। তাহলে কোন হিসাবে এখন হঠাৎ করে এইটাকে শুধুমাত্র
যে মানসিক ব্যাপার বলে তোরা প্রমাণ করবি বলতো? তোরাই তো আগে বলে দিয়েছিস, বিয়ের বাজনা ফাজনা বাজিয়ে দিয়েছিস। তোরাই তো বলে দিয়েছিস লিভ ইন করছে। কোথায়? ও নিজে ভিডিওর মধ্যে বলেছে আমি না বাতকুল্লায় রয়েছি, না আমি বাবার বাড়িতে রয়েছি, না আমি এর বাড়িতে রয়েছি, তার বাড়িতে রয়েছি, আমি রয়েছি আমার এক আত্মীয়র বাড়িতে। সেই আত্মীয়টা কে? সেই আত্মীয়টা কে যাকে আজকে বন্ধু বলে বলছে? সেই তো তার আত্মীয়, সেই তার আত্মীয়, পরমাত্মীয়। তো তোরা কি ভাবছিস যে সেই এভিডেন্সগুলো নেই? ওই রুমালি আর টিন তারা কি বাতকুল্লার পরিবারকে থ্যাংক ইউ জানিয়েছে? দিনের পর দিন গিয়ে রুমালি ওখানে নিজের বাপের বাড়ি ব্লগ দাঁত বার করে করে করেছে, দাঁত বার করে করে মজা করে করে বাতকুল্লায় কত ভালোবাসা পায় তার মামনির কাছে, সেগুলো দেখিয়েছে। তুই তো দেখিসনি সেগুলো। কি মিতা দেবী, ঠিক বললাম তো? আপনি তো ঘরের মানুষ, আপনি ভেতরকার খবর জানেন, যেগুলো ভিডিওতেও দেখা যায় না সেগুলো নাকি জানেন। 3 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, তার মা তাকে মানে পরিত্যাগ করেছে। সেই 3 মাসের বাচ্চা পরিত্যাগ করেছে নাকি জোর করে দিদিমা নিয়ে এসছে, সেটা কি করে জানবে বাচ্চাটাকে যদি না বোঝানো হয়? যদি এতই সম্পর্ক খারাপ হবে তাহলে সে কেন তার ভাইয়ের বিয়েতে এরকমভাবে পার্টিসিপেট করলো? বেচার জন্য। ভাইকে মানে চাকরের মতো খাটিয়ে কোন ভাই মানে কোন জায়গায় কোন কর্মচারী পাবে যেখানে কিনা যাকে 25,000 টাকা মাইনেতে রেখে তারপরে হুট করে আমার ব্যবসা চলছে না বলে কমিয়ে 10,000 টাকা আনবে? কোনো কর্মচারী করবে? কারণ ও জানে ভালো করে সেই কর্মচারীটা আমার ভাই। আর এরা হচ্ছে গৃহভূত, এরা হচ্ছে ইমোশনাল ফুল, এরা সেই জন্য এখনও মানে ভাবে বুঝি আমি খুব ভালোবাসি, একেবারে আমার রক্তের দিদি আমাকে কত ভালোবাসে। এই হচ্ছে আসল কথা। ঘোড়ামুখী আর ঘোড়ামুখীর মতো যে কটা দালাল আছিস টিন আর রুমালির, তারা যা গিয়ে খোঁজ নে এই সন্দীপ কিভাবে গাধার খাটনি খেটেছে। হ্যাঁ, যখন রুমালির শাশুড়িকে রেখে গেছিল, সব গিয়ে সে করতো, একা হাতে সে করতো। এতই যদি খারাপ সম্পর্ক তাহলে কেন মামুনিকে নিয়ে ব্যাঙ্গালোরে রাখতে চেয়েছিল? এত যদি যে কিনা ছোটবেলায় মেরে ফেলতে চেয়েছিল, তার ওদের মাথায় এটা আসেনি যদি বাই এনি চান্স আমাদেরকে খাবারের মধ্যে কিছু মিশিয়ে খাইয়ে দেয়, বা রাত্রিবেলা যদি বালিশ চাপা দিয়ে দেয়? উনি তো মারতে চেয়েছিল, তাই না? তাহলে কেন মামুনিকে রাখতে চেয়েছিল? নিয়ে তো গেছিল একবার, কেন রাখতে চেয়েছিল? খাটাবে বলে ঝিয়ের মতো, তাই না? যেই মুহূর্তে প্রবলেম হয়েছে, যেই মুহূর্তে সাথে ঘা পড়েছে, সেই মুহূর্তে তখনই বাতকুল্লার পরিবারটা একদম বাজে হয়ে গেছিলো। বাতকুল্লার পরিবার কি, তারা হচ্ছে গিয়ে যারা মুখে অন্ন তুলে দেয় তাদের নাকি তাদেরই আর কি ক্ষতি করে। অ্যাকচুয়ালি ক্ষতি তো ও করেছে বাতকুল্লার পরিবারের। এই ঘোড়ামুখী যে কি বলে ও নিজেই জানে না। ও মানে আর্ধেক কথা তো শোনে না। তো যাই হোক, বলছিল যে যখন নিজের চ্যানেল ছিল তখন কি পরিশ্রম করতো না? যত পরিশ্রম সব কি বউ চলে গেল তারপরেই করলো? বউই আসলে সব কিছু ব্যবস্থা করে দিয়ে গেছে। তো বলি যদি তাই হয় তাহলে শুনিসনি যখন সালিশ হিসেবে কথা হয়েছিল তখন বলেছিল যে টিন বলেছিল যে আমি আর কোনো রকমভাবে ভিডিও করব না, আমি ব্লগিং করব না, ঠিক আছে? তো সেটা তো রাজি হয়ে গেছিল সন্দীপ, সেটা তো রাজি হয়ে গিয়ে ওর ওই মর্মে ওর অন্যায়, ওর সমস্ত কিছু অন্যায়, এই যে হাতে নাতে বললি না ধরেছে, সেই হাতে নাতে ধরার পরেও ওর অন্যায়টাকে স্বীকার করে নিয়েও ও নিজের চ্যানেলটাকে বাজিতে রেখে মানে রীতিমতো চ্যানেলের ওপর চ্যানেল কি হবে না হবে সেটার কোনো পরোয়া না করেই বলেছে, এটা বলেছিল সালিশ সবাই যে ঠিক আছে করতে হবে না, ও সংসারটা করুক তাহলেই হবে। সেই জন্যই না ওর কাছ থেকে ফোনগুলো নিয়ে সন্দীপের কাছে দিয়ে দেওয়া হয়েছিল। তাহলে যদি সত্যিই সেরকমই হবে বেঁচে খাওয়ার মতো, তাহলে আর ও বললই বা কেন যে না করতে হবে না, ব্লগিং করতে হবে না? কিন্তু সেই টিনকেই দেখ এখন ব্লগিং করেই খেতে হচ্ছে নিজেকে আর সবাইকে খাওয়াতে হচ্ছে, ভূতের পুরো ভূত ভোজন করাতে হচ্ছে। 12 ভূতে লুটে পুটে খাচ্ছে ওকে। ওখানে তো তাও ওর স্বামী ওর সন্তান ছিল, তার জন্য যদি মানে ভিডিওতে আসতেও হয় তো আসতে হতো, বাট এখানে দেখ 12 ভূতকে খাওয়াতে হচ্ছে ব্লগিং করে করে। আর শুধু তাই নয়, এই যে ফোকলা মার খেয়েছে শুনে নিয়েছিস, সবার কাছে খবর চলে এসছে। তো ওই যে টাকাটা ফোকলা নিয়েছে না, সেই টাকাও কিন্তু এই গামলাকে নিজেকে বেচে আর সন্দীপকে বেচে ওকে ইনকাম করতে হবে, আর ফোকলার যে কর্জাটা আছে ওকে চুকাতে হবে। মিলিয়ে দেখে নিস। চিন্তা করুন এই
ঘোরামুখির কথা বলছে যে এই যে মাল রিকভারির এই একটা সামান্য জিনিসকে নিয়ে কীরকমভাবে দিনের পর দিন সন্দীপ নাকি বেঁচেছে। ওকে ওর কথা চিন্তা করুন, একটা সামান্য কল রেকর্ডিংটাকে ইনস্টলমেন্টে দিয়ে 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 কিভাবে মন্দিরা সোমনাথের পুরো মানে কি বলবো রক্ত চুষে খেয়েছে। আর ও কিনা বলছে যে এত বড় একটা ব্যাপার অন ক্যামেরা এক ঘর পুলিশের সামনে যে ওর এক্স শ্বশুর কলসি নিয়ে তেড়ে এসছে সেটা নাকি সামান্য একটা ব্যাপার, মানে এটা একেবারেই সামান্য ব্যাপার। আর ওর ওই ব্যাপারটা যে মন্দিরা ওর সাথে কিছু কথা শেয়ার করেছিল সেটা তুমুল বড় ব্যাপার, যেখানে কিনা সন্দীপের টেস্ট হয়েছে, সন্দীপের ফিজিক্যালি টেস্ট হয়েছে আর তাতে ধরা পড়েছে নিশ্চয়ই যে ওকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে ওরই বাড়িতে। সেই জন্যই কিনা সন্দীপ কেসটা করতে পেরেছে এই আমাদের আউ অশুভ শক্তির ওপর। তাহলে বলুন, যদি মেডিকেল টেস্টে ধরা না পড়তো তাহলে কখনো কেস নিত, এফআইআর নিত, যেই জন্য কিনা ওদের তারাপীঠ যাওয়া বন্ধ হয়ে গেল। বুঝতে পারছেন, মানে ওর কাছে তুচ্ছ জিনিস কি আর বড় জিনিস কি, মানে দালালি করতে গেলেও বড় সে বড় জিনিসগুলোও গিলে নেয়। যেমন কিনা গিলেছিল ওই মন্দিরার বাড়িতে ফ্ল্যাটে বসে, ঘ্যাট দিয়ে, কি সুন্দর ঘ্যাট, কি সুন্দর ঘ্যাট, পাশে কিন্তু ওই হুল বসেছিল। সেখানে বলেছে কই ওই সিঙ্গেল মাদার দেখে আসলাম, সিঙ্গেল মাদার বাচ্চা নিয়ে থাকবে, ভাবতে পারেন। পরবর্তীকালে আবার সেগুলো বলছে যে না ও তো ওখানে ফ্ল্যাটটা নিয়েছিল নোংরামি করবে বলে। এই দালালের জীবের কোনো দাম আছে? যাই হোক, এবার বরাবরের মতো আবার ঘোরামুখি পড়লো কাকে নিয়ে, সীমাকে নিয়ে। তো ও তো নিজের দোষগুলো সব ঢেকে দিয়ে এবার সীমাকে বলছে, সীমা যে কথাটা বলেছে যে তুই তো বলেছিলি লরির তলায় ওই রিম্পার ছেলের সম্পর্কে, সত্যি কথা বলতে ওই কথাটা মুখে আনতে আমারও ভালো লাগে না, কারোর ভালো লাগে না। ও বলছে আমার ভালো লাগে না, আর ওর জন্য আমি ক্ষমাও চেয়ে নিয়েছিলাম। যদি সত্যিই মন থেকে ক্ষমা চেয়ে নিয়ে থাকতো তাহলে সেই রিম্পারই গলা বিকৃতি করে কেন রিম্পাকে ফাঁসানোর চেষ্টা করেছিল? যদি সত্যিও মনে করে যে ও ভুল করেছিল, আবেগের বশে পড়ে খুব বাজে একটা কথা বলে ফেলেছিল, তাহলে যেই মাকে এত বড় আঘাত দিল এই ধরনের কথাবার্তা বলে, সেই মায়ের কাছে তো নিশ্চয়ই ওর ওই বর্ণনাটা আজও আছে। আর আজও প্রতি মুহূর্তে হয়তো কোনো লরি দেখলেই তার বুক কেঁপে ওঠে। বাচ্চাদেরকে শুনেছিলাম রিম্পাই বলেছিল যে কয়েক রাত ঘুমাতে পারিনি, সবসময় শুধু স্বপ্ন দেখতাম আর রাস্তায় বেরোলে বাচ্চাগুলোকে শুধু আগলে আগলে রাখতাম আমি। ওই কথাগুলো কানের মধ্যে বাজতো। তাহলে সেই মাকেই তাহলে তার গলা বিকৃতি করে ওকে কেন ফাঁসিয়েছিলি? ওর কল রেকর্ডিং নিজের গলাকে ডাব করে ওর গলা সেজে সেটা দিয়ে কোনো উত্তর আছে? কোনো উত্তর নেই। ও নিজেকে ভালো সাজানোর জন্য সব কিছু করতে পারে, যেরকম কিনা আমার পেছনে লোক লাগিয়েছিল যে আমার ভিডিওগুলো নিতে পারছিল না বলে, সেরকম। যাই হোক, আজকে তুই সীমাকে অনেক কথা মনে করালি, তাহলে একটু তুইও মনে করে দেখ তো, একটু মনে করে দেখ যে আমি তোকে কি এমন খারাপ কথা বলেছিলাম যার জন্য কিনা তুই আমার পেছনে লোক লাগিয়েছিলি। ডিগ্রিধারী অশিক্ষিত বলেছি, খারাপ কি বলেছি? হ্যাঁ, এটা কি তোকে পার্সোনাল অ্যাটাক না তোর মানে ফ্যামিলিতে অ্যাটাক? তাহলে তুই লোক লাগিয়ে আমার পেছনে এইটা তুই বলিস আমাকে নন্দাই নাঙ্গি, তুই দেখেছিস আমাকে বলেছিস, আমার ছোট সন্তানটার সম্পর্কে বলেছিস যে নাকি পুটুম করে বার করেছে। এই কথাগুলো তুই কেন বলেছিলি? তোকে আমি কি কথা এমন বলেছিলাম আগে? তুই আগে পরের হিসাব করছিস সীমার সাথে, তাহলে তুই আমাকে বল আগে। আমি শুধুমাত্র প্রতিবাদ কি করেছিলাম? এক, তোর ফোন ধরতে পারিনি, তোর মেসেজ দেখতে পারিনি, তুই ভুল বুঝেছিলি সেটা বলেছিলাম। আর বলেছিলাম যে তুই যে এই যে নিজেরাই তোরা সীমারকে বলেছিলি যে উকিলের নোটিশ এসছে সেটা সম্পূর্ণভাবে চেপে যাও, না হলে লোকে আমাদেরকে ছিচিচুতু করবে, এখন আমাদের এটা নিয়ে অনেক, তাহলে ওরা খুব হাইপ পেয়ে যাবে, এরকমভাবে তোরা নিজেরাই সীমাকে বলেছিলি আর সেটাকে ডিসক্লোজ করে দিয়েছিলি, সেটা বলেছিলাম যে উচিত হয়নি। আর মাম্পিকে নিয়ে নোংরা কথা বলেছিলি, তার প্রতিবাদ বলেছিলাম যে সীমাকে যা বলার বল, ওর মেয়েকে কেন বলছিস? তো কি এমন খারাপ কথা বলেছি যে যার জন্য কিনা তুই আমার সম্পর্কে নোংরা কথা এরকম বলেছিস? যা আমার পেছনে লাগিয়েছিলি সে তো পরবর্তীকালে বলেও দিয়েছে যে না আমি এটা বলতে চাইনি, আমাকে বলতে বলা হয়েছে। তাহলে কেন লাগিয়েছিলি? দিনের পর দিন তুই প্রচুর মানুষের পেছনে এরকমভাবে লোক লাগিয়েছিস, তাদের নামে কুৎসা রটানোর জন্য কুৎসা করেছিলি। তুই ভালো করে জানিস যে আমার সম্পর্কে যা একটা কথা, প্রত্যেক কটা কথা কিন্তু মিথ্যে কথা। তো সেই জন্য দেখ, যেরকম মিথ্যের জাল তুই বুনেছিলি, তেমনি তোর সম্পর্কেও সমস্ত সত্যিটা কিন্তু তারপরেই বেরিয়ে এসছে। কারণ মন থেকে হাই দিয়েছিলাম তোকে, বলেছিলাম আমার পেছনে লেগেছিস,
তো তোর গ্রহ নক্ষত্র পাল্টে গেছে, আর সেটা তুই হাতে নাতে প্রমাণ ও ফল পেয়েছিলি। সেই জন্যই দেখ তোর নোংরামিগুলো এক এক করে সমস্ত আমার না অন্যের মুখ থেকেই বেরিয়ে গেছে। বাট আমাকে যে একটা কথাটা ভরসা করে বলেছিলি, সেই কথাটা কিন্তু আমি হাজার তোর নোংরামি সত্ত্বেও অক্ষত রেখেছিলাম। বলেছিলাম বলবো না, তো বলিনি, বুঝলি? তো সীমার দোষ দেখার আগে আগে নিজেরটা দেখ। আপনি গিরেবান পে ছাপকে দেখ তুই কি অ্যাকচুয়ালি। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।